নমস্কার। খবরদার কথা নয়, পরীক্ষা মরশুম, সিবিএসসি পরীক্ষা শুরু হচ্ছে মাঝে আর একদিন, পরশু দিন থেকেই, অর্থাৎ বৃহস্পতিবার থেকে সিবিএসসি শুরু হয়ে যাচ্ছে। 12-এর মাধ্যমিক শুরু হয়ে গিয়েছে, আর ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তো আগামী মাসের প্রথমেই। সেখানে আমরা কিছু কিছু প্রোগ্রাম আপনাদের কাছে নিয়ে গিয়েছি, অভিভাবকদের উদ্দেশ্যে বলছি। আপনারা মতামত দিয়েছেন, ছাত্রছাত্রীরাও দিয়েছ। আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। প্রথমেই বলে রাখি, খবরদার কথা নয় মনে করে সাফল্য তোমাদের দরজায় কড়া নাড়ছে। আমরা আশা করব এই অনুষ্ঠানগুলি তোমাদের সহায়তা করবে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভূগোল, দ্বাদশ শ্রেণীর ভূগোল। ভূগোল বলতে অনেকে মনে করেন যে একটা ভয়ঙ্কর সাবজেক্ট। ঘটনাটা কিন্তু তা না, ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট, খুব আনন্দদায়ক এবং উপভোগ করার মতো বিষয়। মাটির নিচে কি আছে, ওপরে কি হচ্ছে, এবং অন্তরিক্ষ পর্যন্ত সমস্ত জায়গায় এর বিচরণ রয়েছে। আর জানার আগ্রহ থেকে এই ভূগোলকে অনেক বেশি বিস্তৃতভাবে চেনা যায়, জানা যায়। তুমি কোথায় আছো, তুমি কিভাবে এই বিষয়গুলিকে দেখছো, সবটাই ভূগোল বলবে। আর যেহেতু জানার কোনো শেষ নেই, জানার চেষ্টা বৃথা, তাই যদি আমরা বলি, ভূগোলের ক্ষেত্রে সেটা না। যত পড়বে, যত জানতে চাইবে, অনেক প্রশ্নের উত্তর সেখান থেকে তুমি পেয়ে যাবে। সেই দিক থেকে ভূগোলের সাফল্য আছে। তবে 12-এর বা দ্বাদশ শ্রেণীর ভূগোলের ক্ষেত্রে আমাদের অনেকটা জায়গায়, যেহেতু প্রাকৃতিক অংশটা সেখানে নেই, শুধুমাত্র অর্থনৈতিক জায়গাগুলি রয়েছে, সেই জন্য অনেক ক্ষেত্রেই সাফল্যের নিরিখে ধরতে বুঝতে অনেকটাই সুবিধাজনক অবস্থায় তোমরা রয়েছ। ব্যক্তিগতভাবে যদি বলো, তাহলে আমার ধারণা যে 12-এ একটুখানি প্রাকৃতিক অংশ রাখা উচিত ছিল। শুধুমাত্র 11-এ প্রাকৃতিক ভূগোলটা রাখার পরিপ্রেক্ষিতে কার কি উপকারে লাগবে আমি জানি না। তবে এই মুহূর্তে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, যারা পরীক্ষার্থী, তাদের ক্ষেত্রে যথেষ্ট উপকারে আসবে। এই জিওগ্রাফি নিয়েই আজকে আলোচনায় আমাদের খবরদার কথা নয় ডাকে সাড়া দিয়ে তোমাদের পরিচিত শিক্ষক ডক্টর ইশতাক আহমেদ আমার বাঁ দিকে বসেছেন। ডক্টর ইশতাক আহমেদ বক্সনগর হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক। জিওগ্রাফির সত্যিই খুব কৃতি ছাত্র হিসেবে চিহ্নিত করা যায়। ইশতাকের কাছে প্রথমেই জানতে চাইব, ইশতাক বলো যে এই জায়গায় এই মুহূর্তে ছাত্রছাত্রীরা তো দ্বাদশ শ্রেণীর পরীক্ষাটা দিতে চাইবে, ওদের সিবিএসসি এবং ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে। প্রথম সিবিএসসির যেহেতু ওদের পরীক্ষাটা 22 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে, সিবিএসসির যে কোশ্চেন প্যাটার্নটা প্রথম একটু বলো, তারপরে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওরা কীভাবে পরীক্ষাটা দেবে তাদের। আচ্ছা, আমি প্রথমেই খবরদার কথা নয় চ্যানেলের সমস্ত সদস্যদের প্রতি কৃতজ্ঞ যে আজকে একটি সুন্দর আলোচনায় আমাকে কিছু বলার জন্য সুযোগ করে দিয়েছে। তারপর আরও বলতে চাই যে আমি খুবই আনন্দিত এবং সম্মানিত বোধ করছি যে শ্রদ্ধেয় মণিময় স্যার আমার স্যার ছিলেন। উনি আমার লাইফে অনেক অবদান রয়েছে স্যারের, তো স্যারের সাথে আমি কথা বলবো, সেই হিসেবে আমি খুবই আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। আর স্যার যেটা বললেন, সিবিএসসি এবং টিবিএসসি চ্যাপ্টার প্রায় সেমই আছে, একই রকম। কিছু চ্যাপ্টার স্যার কিছু সিবিএসসিতে আছে, আবার টিবিএসসিতে নেই, আবার টিবিএসসিতে আছে, সিবিএসসিতে নেই। এরকম কিছু দু একটা চ্যাপ্টার বাদে বাকিগুলো সেমই আছে। আর যদি কোশ্চেন প্যাটার্নের কথা বলুন, তাহলে স্যার সিবিএসসির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে 1 মার্কস, 3 মার্কস আর 5 মার্কস আচ্ছা থাকে। 1 মার্কসে কটা?
1 মার্কসের স্যার মাল্টিপল চয়েস থাকবে 17টা 17টা 17টা, আর 18 আর 19 যে সেকশনটা, এটা সেকশন বি, ওইখানে থাকে ধরুন একটা পেসিসের মতো থাকবে, ওইখান থেকে আনসার করবে 3টা, সেটাও 1 মার্কসের, মাল্টিপল চয়েস না, পেসিস থেকে আনসার করতে হবে। আর Comprehension-এর মতো। হ্যাঁ, কম্প্রিহেনশনের মতো। আর একটা ধরুন এরকম দিয়ে দেবে 19 নাম্বার যেটা, সেখানে থাকে ধরুন একটা ডায়াগ্রাম দিয়ে দিল, সেখান থেকে কোশ্চেনটা করলো। আচ্ছা, বা এরকম হতে পারে একটা টেবিল দিয়ে দিল, টেবিল থেকে ও জাজ করতে হবে ধরুন এই শোনে প্রোডাকশন এরকম, এরপরে শোনে কি, তো এরকম ধরনের কোশ্চেনগুলি থাকতে পারে যে এই ইয়ারে কত ছিল, আচ্ছা, ওই ইয়ার থেকে ওই ইয়ারে কত বেড়েছে, কত পার্সেন্ট বেড়েছে, কোন ইয়ারে একটু নেগেটিভ ছিল, এই ধরনের কোশ্চেনগুলি থাকে। ধরুন নিউমেরিক্যালের মতো। হ্যাঁ, নিউমেরিক্যালের মতো, বা একটা ডায়াগ্রাম দিয়ে দিল, ডায়াগ্রাম থেকে ওই ডায়াগ্রাম বেস থাকবে, সেখানে 3টা কোশ্চেনের মতো থাকে, সেটা করতে হয়। এটা 18-19 নম্বর সেকশন বিতে আছে। তারপর তো সেকশন সিতে 3 মার্কসের আছে স্যার, 4টা। এটা কি ওয়ার্ড লিমিটেশন আছে লেখার উত্তরে? হ্যাঁ হ্যাঁ, লিমিটেশন আছে। আর এবার সেকশন ডিতে 5 মার্কসের থাকে স্যার, 5টার মতো থাকে। ঠিক আছে। তারপর তো ম্যাপ পয়েন্টিং আছে, টিবিএসসি তো আছে, সিবিএসসি তো আছে। ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে স্যার 10 মার্কস থাকে, সেই ক্ষেত্রে ওয়ার্ল্ডের যে পার্টটা সেখান থেকে 5 মার্কস, আর ইন্ডিয়ার যে পার্টটা সেখান থেকে 5 মার্কস থাকে স্যার। এটা তো গেল সিবিএসসি। আর টিবিএসসির ক্ষেত্রে যদি আমরা দেখি, মাল্টিপল চয়েস থেকে 10টা, হ্যাঁ, 1 মার্কসের 16টার মতো, প্রায় তাহলে 26 1 মার্কস। তারপর সেই ক্ষেত্রে এখানে 2 মার্কসেরও আছে, 3 আছে, 4 আছে, 5 মার্কসও আছে, যেটা সিবিএসসিতে শুধু 3 আর 5, কিন্তু এই ক্ষেত্রে 2, 3, 4, 5 সবগুলিরে থাকে স্যার। এই অবস্থায়। হ্যাঁ হ্যাঁ। এখন চ্যাপ্টার ওয়াইজ যদি বলো, কোন চ্যাপ্টারে কত মার্কস থাকবে, এরকম কি করে দেওয়া আছে? সেটাও স্যার সিবিএসসির ক্ষেত্রে ধরুন ইউনিট ওয়াইজ দেওয়া আছে। আছে। ইউনিট ওয়াইজ যে এই ইউনিট থেকে এত মার্কস, এত ওয়াইটেজ, এত মার্কস অ্যালোটেড। তাহলে ইউনিট 1-এ কি কি থাকে? ইউনিট 1-এ তো স্যার এই যে প্রাকৃতিক আর মানব ভূগোলের প্রাথমিক ইয়াটা যে ধারণাটা সেটা থাকে। এখন স্যার আর টিবিএসসি আর সিবিএসসি মানে তো পার্থক্যটা এই জায়গাতে আসে যে এখানে তো শুধু ওয়াই টেস্টটা দেওয়া থাকে, টোটাল ওয়াই টেস্ট, কিন্তু টিবিএসসির ক্ষেত্রে দেখা যায় যে ওই ইউনিট থেকে 1-এর মান কয়টা থাকবে, 2-এর মান থাকবে কিনা, বা কয়টা থাকবে টিবিএসসিতে 3-এর মান কয়টা থাকলে থাকবে, হ্যাঁ, একটা বাড়তি সুবিধা থাকে। আচ্ছা। আর সিবিএসসিতে টোটাল ওয়াই টেস্টে দেওয়া থাকে, মানে এরকম করে মেনশন করা নেই আর কি। মানে 5-এরও থাকতে পারে, 3-এরও থাকতে পারে। আচ্ছা আচ্ছা। সিবিএসসি সিবিএসসি এটা যেটা দেখলাম। এমনি তো পরীক্ষা দুটোরই 70-এ হবে। হ্যাঁ, দুটোই 70 এবং প্র্যাকটিক্যাল 30। ঠিক আছে, এটা তো ছাত্রছাত্রীরা। তারপর ম্যাপ পয়েন্টিং এখানেও 10, এখানেও 10। তারপর স্যার এখানেও 5 মার্কস ইন্ডিয়ার পার্টটাতে থাকবে, আর ওয়ার্ল্ডের পার্টটা থেকে 5 মার্কস থাকবে ম্যাপ পয়েন্টিং এ, ওইখানেও সেম একই। এখন মাল্টিপল চয়েসের ক্ষেত্রে হ্যাঁ, ছাত্রছাত্রীরা কোন মানে তাদের পড়ার বিষয়টা কিভাবে নেবে, মাল্টিপল চয়েসটাকে কিভাবে তারা নেবে, উত্তর করতে তাদের সুবিধা হবে? হ্যাঁ, মাল্টিপল চয়েসের ক্ষেত্রে স্যার একদম সবচেয়ে বেসিক যেটা স্যার টেক্সট বই পড়তেই লাগবে। আচ্ছা, এটা অনেকেই বলছে। হ্যাঁ, ঠিক। রেফারেন্স বই পরে মানে হবে একটা পার্সেন্টেজ হতে পারবে, কিন্তু যদি কেউ ভালো করতে চায় তাহলে স্যার আমার টেক্সট বইয়ের বিকল্প নেই স্যার। প্রশ্নটা টেক্সট বই থেকেই। হ্যাঁ, একটু ঘুরিয়ে আসলেও ধরতে পারবে, কিন্তু স্পেসিফিক এভাবে কোশ্চেন আনসার টাইপ পড়লে যদি একটু টু দ্য পয়েন্ট কোশ্চেন আসলে তো পেরে যাবে, কিন্তু একটু যদি ঘুরিয়ে আসে ব্যাপারটা তখন একটু নার্ভাস হয়ে যাবে বা ইয়ে হয়ে যাবে, ধরতে পারবে না ব্যাপারটা, সেক্ষেত্রে একটু সমস্যা হবে। আর ওই যে নিউমেরিক্যালের ক্ষেত্রে এগুলিকে তাদের কিভাবে নেবে প্রিপারেশনটা? এইগুলিকেও ওরা একটু আগে থেকে প্র্যাকটিস করতে হবে, যে ওই ইয়ার থেকে যদি ওই ইয়ার থেকে বেড়েছে, এখন পার্সেন্টেজটা কীভাবে বের করে ওই জায়গাটা তো ওদের জানা থাকতে হবে। কীরকম এটা? ধরুন পার্টিকুলার ডিভাইড বাই টোটাল ইন্টু 100 করে যে পার্সেন্টেজটা বের করে, সেটা তো যদি আগে থেকে না জানে পরীক্ষা হলে বসে তো ধরতে পারবে না যে কত পার্সেন্ট বেড়েছে। পারবে ওর থেকে অনেক ওটা মাইনাস করে মানে ফিগারটা আসবে, কিন্তু একটা পার্সেন্টেজ হিসেবে নেবে হয়তো বা আটকে যাবে, ঠিক অপশনটা বুঝতে পারবে না। সিবিএসসির ক্ষেত্রে এই যে 3-এর এবং 5-এর উত্তরের ক্ষেত্রে তো দেওয়া আছে, ওয়ার্ড লিমিটেশন দেওয়া আছে। এই যে 3-এর প্রশ্নের উত্তরের ক্ষেত্রে
আমি এখন সিঙ্গেল একের প্রশ্নের উত্তরগুলি ছেড়ে দিলাম, ধরে নিলাম 17 স্কোর করবে ওরা। ঠিক। এখন এই যে সিবিএসসির ক্ষেত্রে 3-এর প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তারা কোন চ্যাপ্টারগুলিকে, কোন ইউনিটগুলিকে বেশি গুরুত্ব দিতে পারে? সিবিএসসির ক্ষেত্রে স্যার স্পেসিফিক এটা বলাটা একটু আর সবগুলি ইউনিট হ্যাঁ পড়তে হবে মোটামুটি হবে, তবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো যদি দেখে একটা আইডিয়া পেয়ে যাবে যে কোন চ্যাপ্টার থেকে বেশি আসছে। তোমার অভিজ্ঞতা কি বলে, কোনটার উপরে জোর দেওয়া উচিত? আমার তো মনে হয় যে জনসংখ্যার ঘনত্ব বন্টন এই চ্যাপ্টারগুলোতে, কৃষি এগুলোতে 3 থাকতে হবে 5, বিশেষ করে 5 মার্কসের জন্য এই যে জনসংখ্যার ঘনত্ব বন্টন, হ্যাঁ, তারপর যে কৃষি, ওই কজ অফ ডেনসিটি অফ পপুলেশন, হ্যাঁ হ্যাঁ এই যে ফ্যাক্টরসগুলি, হ্যাঁ সেই ক্ষেত্রেও স্যার একটা ব্যাপার যে এখানে তো আমরা তো দুটো পার্টে আছি 12 পোর্শনটা, একটা ওয়ার্ল্ডের একটা ইন্ডিয়ার। তো সেক্ষেত্রেও যদি কোশ্চেনটা বুঝতে হবে যে কী চেয়েছে, এখন যদি ওয়ার্ল্ডের পার্সপেক্টিভে আসে তাহলে এক্সাম্পলটা আমার ওয়ার্ল্ডের পার্সপেক্টিভ দিতে হবে। আর যদি ইন্ডিয়ার পার্সপেক্টিভে আসে তাহলে ইন্ডিয়া থেকে এক্সাম্পলটা আনতে হবে। তো সেই অনুযায়ী আমাকে কোশ্চেনটা বুঝতে হবে যে ইন্ডিয়ার কথা কি স্পেসিফিক বলেছে না ওয়ার্ল্ডের কথা বলেছে, সেই অনুযায়ী তো আমার এক্সাম্পলটা দিতে হবে স্যার। তো ওই বিষয়গুলি ধরতে হবে। আর টিবিএসসির ক্ষেত্রে 4-এর এখানে 3 আর 5 তো আছে, টিবিএসসির ক্ষেত্রেও আছে, সিবিএসসির ক্ষেত্রেও আছে, হ্যাঁ মাঝখান থেকে 2 আর 4 ঢুকলো ইয়েতে, হ্যাঁ টিবিএসসিতে। ওরা কোন চ্যাপ্টারগুলিতে বেশি? এখানে স্যার এরকম একটু দেখে দেওয়া আছে যে 2 মার্কসের আপনার থাকবে ইউনিট 2 থেকে, যেমন মানব ভূগোলের মূল তত্ত্ব যে বইটা আরম্ভতেই, হ্যাঁ সেখানে 2 মার্কসের আমি দেখতে পাচ্ছি যে চ্যাপ্টার ইউনিট 2, 3 সেটা থেকে 2 মার্কসে থাকবে, ইউনিট 2 আর 3। আর 3 মার্কসে থাকবে ইউনিট 3 থেকে, আর 5 মার্কসে থাকবে সেম ইউনিট 3 থেকে। ইউনিট 3 এ কিন্তু 4টা চ্যাপ্টার ধরে হয়, একটা হলো কৃষি, তারপর সেকেন্ডারি অ্যাক্টিভিটি দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপ, তারপর তৃতীয় ও চতুর্থ স্তরের ক্রিয়াকলাপ, আর পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। এই চ্যাপ্টারটি ধরে কিন্তু ইউনিট 3টা হচ্ছে। আর আমি দেখতে পাচ্ছি যে গোল্ডেন ওয়ার্কার টর্কারগুলি, হ্যাঁ সেগুলি এই যে তৃতীয় চতুর্থ স্তরের ক্রিয়াকলাপ সেটা। তো এটাই। আর প্রথম চ্যাপ্টারতে আমি টিবিএসসির ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 1 মার্কসেরই প্রথম চ্যাপ্টারতে এখানে থাকবে বলা আছে এমসিকিউ আর ভেরি শর্ট আনসার। সুবিধা করে হ্যাঁ বাইরে যেতে হবে। হ্যাঁ এই এমসিকিউ ছাড়াও মানে শুধুমাত্র একের প্রশ্নগুলি এইটা থেকে থাকবে, হ্যাঁ এই জায়গাতে পরিষ্কার করে দেওয়া। এখন যে এই যে আমাদের যে ইন্ডাস্ট্রি এবং এগ্রিকালচারের জায়গাটা, হ্যাঁ এখানে কত নম্বরের মার্কস থাকে? এই যে এখানে, হ্যাঁ এটা এখানে তো এমসিকিউ একটা থাকবে, বিএসএ মানে ভেরি শর্ট আনসার টাইম একটা 3টা থাকবে, শর্ট আনসার টাইপে 2টা, 3 মার্কসের একটা আর 5 মার্কসের একটা, অনেকটাই কভার করছে এই পোর্শনটা, মানে ইউনিট 3টা। এইখানে একটা জিনিস, তোমার অভিজ্ঞতা কি বলে, এইখানে একটা জিনিস তারা উত্তর করতে গেলে কোন উত্তরগুলিতে তারা প্রথম সুযোগে করবে, উত্তরটা করবে প্রথম সুযোগেই, প্রশ্নটা পেলাম পড়তে হবে, তারপরে কোন, এখানে তো আবার সিবিএসসির ক্ষেত্রে তো কম্প্রিহেনশন টেস্টের মতো একটা জিনিস থাকে, তো প্রশ্নটা তো তাকে পড়তে হবে, না উত্তরটা কি? হ্যাঁ একদম স্যার, বলতে গেলে স্যার প্রথমে যেগুলি আমার কমফোর্ট জোনে আছে যে কোশ্চেনগুলো, আমার মতে ওইগুলো আনসার করলে একটা কনফিডেন্স পাবে একদম। মোটামুটি একটা যদি আগে থেকে আমার যেগুলো কমফোর্ট জোনে আছে এগুলো দিয়ে আনসার করি, আমি একটা কনফিডেন্স পাবো, তারপর দেখবেন ইজিলি হয়ে যাবে। তাদের পড়ার ক্ষেত্রে কমফোর্ট জোন কোনটা হতে পারে, মানে চ্যাপ্টারগুলি তাদের পক্ষে সুবিধাজনক কোনটা হতে পারে? সুবিধাজনক যেমন স্যার এই যে জনসংখ্যার ঘনত্ব বন্টন, এই চ্যাপ্টারতে 5 মার্কসের খুবই আসে। তারপর যে কৃষি, প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ, মেনলি তো কৃষি আসে এটার আন্ডারে। এটার মধ্যে স্যার বিভিন্ন কৃষির যে বৈশিষ্ট্যগুলো, হ্যাঁ এগুলি খুব ইম্পর্টেন্ট, এইগুলো থেকে আসে, বা একটার সাথে একটা কম্প্যারিজন আসে, এটার সাথে এটা কম্প্যারিজন কি, ও বৈশিষ্ট্যগুলো জানা থাকে, একটার সাথেও আরেকটা কম্পেয়ার করতে পারবে ইজিলি। আরেকটা কথা বলি স্যার, মানে সিবিএসসি তো এরকম হয়, সিবিএসসির আমি দেখেছি যে একটা লাইন ধরে বই, যে প্রথমে বললাম স্যার যে বইয়ের ভিতরটা, টেক্সট বইয়ের ভিতরটা পড়া কেন দরকার, একটা লাইন দিয়ে বলবে ইভালুয়েট দ্য স্টেটমেন্ট আনসার। যেমন গতবার এরকম একটা এসেছে, ধরুন pipelines are extensively used to transport liquid and gases in the world, মানে পাইপলাইনের ব্যবহার খুব বেশি
কি ট্রান্সফার তো লিকুইড আর গ্যাস। তো এরকম দেখে যদি ঘাবড়িয়ে যাও আরে কি আসলো এটা, কিন্তু হবে না। দেখেন যে ও ঠিকই পরে এসেছে যে পাইপলাইনের সুবিধা অসুবিধা হয়তো বা পরে এসেছে, কিন্তু এটা এরকম দেওয়াতে আনসারটা হয়তো বা একটু গুছিয়ে লিখলে এইটা থেকেই আসবে, এটাই আসবে। এটা থেকে প্রথমটা একটু গুছিয়ে লিখতে হবে, কিন্তু এরকম একটা লাইন পেয়ে হয়তো বা ঘাবড়িয়ে গেল। ঘাবড়িয়ে যাবে কেন? যদি টু দ্য পয়েন্ট স্পেসিফিক কিছু কোশ্চেন পড়ে, কম পড়া থাকলে, কিন্তু আনসারটা জানা আছে কিন্তু উত্তর করতে পারলাম না, কিন্তু ওর কিন্তু জানা আছে। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে থেকে কি হতে পারে? ইন্ডাস্ট্রির ক্ষেত্রে স্যার মেইনলি স্যার ফ্যাক্টরস। কোভিডের সময় তো ইন্ডাস্ট্রিটা বাদ রাখা হয়েছিল, হ্যাঁ এবার তো এখন তো আছে সব। কি ফ্যাক্টরসগুলি? হ্যাঁ, ফ্যাক্টরস এফেক্টিং ইয়াটা। এটা কি ইন্ডাস্ট্রি থেকে ত্রিপুরা বোর্ডে? ইন্ডাস্ট্রি বলতে হ্যাঁ সেকেন্ডারি অ্যাক্টিভিটিস যেটা, হ্যাঁ এটার মধ্যে তো ইন্ডাস্ট্রিটা আসে। এখানে মেইনলি ওই যে ফ্যাক্টরস এফেক্টিং ইয়াটা ইন্ডাস্ট্রির কোন জায়গাতে হবে, যে কারণগুলো নিয়ন্ত্রণ গেলে কারণগুলো, সেগুলি খুব ইম্পর্টেন্ট। আরেকটা হলো স্যার ইন্ডাস্ট্রিকে ভাগ করে যে সাইজন বিভিন্ন ভিত্তিতে, যেমন সাইজের ভিত্তিতে, হ্যাঁ স্মল স্কেল, লার্জ স্কেল ইন্ডাস্ট্রি, তারপর আছে র মেটেরিয়ালের ভিত্তিতে এগ্রিকালচার বেসড, হ্যাঁ মিনারেলস বেসড, হ্যাঁ এরকম ভাগ করে। ভাগগুলি ভালো করে পড়তে হবে এখান থেকে, যে কোন ভিত্তিতে কিভাবে ভাগ করেছে। হয়তো বা 5-এর মানও এসে করতে পারে, আর না হয় 3-এর মান দিয়ে যে কোনো একটা ধরুন। আমাদের ইন্ডিয়ান মানে পেরিফেরিতে যদি ঢুকি, যে ভারতের ইন্ডাস্ট্রির অগ্রগতির ক্ষেত্রে কারণগুলি কি কি বলা হলো, হ্যাঁ ফ্যাক্টরস অর কজ, এগুলি বলা হলো। কিন্তু যদি স্পেসিফিক করে দেওয়ার কি কোনো সুযোগ আছে? যেমন ছোটনাগপুর শিল্পাঞ্চলের অগ্রগতির কারণ কি, বা হলদিয়া বা হুগলি শিল্পাঞ্চল কেন গড়ে উঠেছিল, তাদের কি সমস্যা, এগুলি কি সুযোগ থাকে? হ্যাঁ, আসতে পারে। তার জন্য মানে একটু কোশ্চেনের যে অঞ্চল ধরেই হোক কেন, কোশ্চেনের ধরনটা একই হয়, কিন্তু এক্সাম্পলটার ক্ষেত্রে কিন্তু একটু আলাদা হয়ে যায়। যেমন ওই সাইডটা হলে একটা এক্সাম্পল হবে, এখান দিয়ে NHA গেল বা এই রিভার গেল, সেটা তো আর আরেক জায়গা হবে না। তো ওই কোন অঞ্চল দিয়ে কোন রিভারটা যায়, বা কোন জায়গায় র মেটেরিয়ালসগুলো আছে, বা কয়লায় বলুন, খনিজ বা ইয়ার বলুন, হ্যাঁ লোহা করিকে বলুন, সেটা তো অঞ্চল ভেদে স্থানটাও চেঞ্জ হয়। তো সেই অনুযায়ী আমার কোন অঞ্চলে কোনটা পাওয়া যায় সেই জিনিসটা কিন্তু আমার মাথায় রাখতে হবে। এবার যে অঞ্চল ধরে আসুক তাহলে ধরনটা এক হবে, কিন্তু এক্সাম্পলে গিয়ে কিন্তু আমার ওই স্পেসিফিক ওই অঞ্চলের ধরেই বলতে হবে। এখন এই 5-এর যদি উত্তর প্রশ্ন আসে, তাকে কটা পয়েন্ট লিখতে হতে পারে? 5-এর জন্য স্যার আরেকটা এখানে জিনিস বলি, যে একটা আমাদের অনেকটা গতানুগতিক স্টাইলে হয়ে যায়, যে অনেকটা প্যারাগ্রাফে বা অনুচ্ছেদ টাইপের আমরা লিখে নিই। সেরকম করে যদি না লিখে একটা বা দুটো লাইন ধরে 1 নাম্বার, তারপর আবার লাইনটাকে 2 নাম্বার, এরকম তো পয়েন্ট ওয়াইজ স্পেসিফিক ধরে দিই, তো মার্কসটা বেশি ক্যারি করে আমার মনে হয় স্যার। একদম অনুচ্ছেদ বা প্যারার মতো যদি কন্টিনিউয়াস না লিখে 1, 2, 3, 4, 5 এরকম 6-7টা পয়েন্ট দিই না আমি 5 জন্য, তখন মার্কসটা বেশি ক্যারি করবে। যে খাতা ইভালুয়েট করবে ওনারও সুবিধা হয়ে যায় স্যার। একসাথে লেখাটা থাকলে যেমন একটা হয়ে যায়, পয়েন্ট ওয়াইজ নাম্বার ওয়াইজ লিখলে ইভালুয়েট করতেও সুবিধা হয়ে যায়। তো একটা যদি কোনো একটু ভুলও হয়, আরেকটা দিয়ে মার্কসটা ক্যারি করা যায়। একটা বিষয়ে যদি ওই যে ইভ্যালুয়েশনের কথাটা যেহেতু তুললে সেহেতু বলি, ছাত্রছাত্রীরা তো কে খাতা দেখবেন জানে না, সে তো পরীক্ষার্থী। এখন সব জায়গা থেকেই নানা রকম প্রশ্ন ওঠে যে আমি এত ভালো লিখলাম, আমার নম্বরটা ভালো হয়নি। এই প্রশ্ন উঠতেই পারে, ছাত্রছাত্রীর মনে হতেই পারে। সে আশা করেছিল 70-এর ভেতরে 69 পাবে, পেয়েছে 58, এরকম হতে পারে। তারপর এখন এই যে একটা শিক্ষক, আমি ধরো যে কোনো শিক্ষকই খাতা দেখার ক্ষেত্রে তার মানসিক অবস্থান, তার নানা রকম সমস্যা ইত্যাদি থাকে, তারপরেও খাতাটা দেখতে যায়। একই রকম খাতা, একটা বান্ডেলের ভেতর 20টা যদি খাতা থাকে, সে প্রথম খাতাটা যতটা মানসিকতা নিয়ে দেখবে, শেষ খাতাটা হয়তো অত মানসিকতা দেখতে মানুষ তো ভুল দেবে। এখন কথা হচ্ছে, এই শিক্ষককে অনেক বেশি অ্যাট্রাক্ট করার জন্য ছাত্রছাত্রীদের কোন প্রশ্নের উত্তরটা প্রথম বাছাই করা উচিত উত্তরের ক্ষেত্রে? আচ্ছা,
মানে ওইটা আমি যেটা প্রথমে বললাম স্যার, যেটার প্রতি ও মানে কমফোর্ট জোনে যেটা আছে, সুন্দরত্ব যেটা, এটা কিন্তু প্রথম দিকে হলে মাইন্ডসেটও টিচারের তো একটা মাইন্ডসেটের একটা ব্যাপার আছে। প্রথম দিকে যদি ওই ভালো আনসারটা দেখে একটা ইমপ্রেশন হয়ে যায়, মানে এটা তো মানুষ, হিউম্যান বিইং এর নেচার, ভালো করে আনসারটা দেখলে কিন্তু একটা ইমপ্রেশন হয়ে যায়। শিক্ষকও কিন্তু জানে না যে এটা কার বা কি, কিন্তু সতর্ক হয়ে যাবে এবং আনসারটা দেখলে মনের মধ্যে ইমপ্রেশন আর ও পড়াশোনা করেছে, তার জন্যই লিখতে পেরেছে, টু দা পয়েন্ট লিখেছে একদম। তো তার জন্য আমি আগে বলেছিলাম যে কমফোর্ট জোনের কোশ্চেন এগুলো যদি আগে আনসার করে তাহলে মনে হয় একটু বেটার। ঠিক, প্র্যাকটিক্যালের বিষয় যেহেতু আছে, এটা তো 30 নম্বর আমরা এখানে এটা আলোচনা করব না, এটা হয়েও গেছে। কিন্তু কথা হচ্ছে যে ম্যাপ পয়েন্টিং, আচ্ছা স্যার, ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে ছাত্রছাত্রীদের একটা সমস্যা হয় অনেক সময় ম্যাপ পয়েন্ট করার ক্ষেত্রে। এই সিবিএসসি এবং টিবিএসসির ক্ষেত্রে ম্যাপ পয়েন্ট, ওয়ার্ল্ড এবং ইন্ডিয়ার ম্যাপের ক্ষেত্রে তারা কোন বিশেষ অবস্থানটা ব্যবহার করতে পারে, কিভাবে করতে পারে ম্যাপ পয়েন্টিংটা, তার সুযোগ করতে বেশি মার্কস তোলার এবং সুবিধা পাবে কিসে? হ্যাঁ স্যার, প্রথমে বলে রাখি আমি, ম্যাপ পয়েন্টিংয়ে তো দু ধরনের হয়। একটা অনেক সময় নিজে পয়েন্ট আউট করতে হয়, আর অনেক সময় দেখে আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট আউট করা থাকে, আমার শুধু নামটা লিখতে হয়, আনসারটা লিখতে হয়। তো সিবিএসসির ক্ষেত্রে গতবার দেখলাম যে ওয়ার্ল্ডের যে কোশ্চেনটা সেখানে ওরা পয়েন্ট আউট করে দিয়েছে, জাস্ট নামটা লিখতে হবে। সেখানে আবার অপশনও থাকে, ধরুন 8টা বা 7টা দিয়ে দিল, 5টা দিতে হবে, আনসার করতে হবে। আর ইন্ডিয়ার পার্টটা ব্ল্যাঙ্ক ম্যাপ দিয়ে নিচে পয়েন্ট আউট করতে হয়, এরকম দেখলাম। আর টিবিএসসি গতবার আবার দেখলাম দুটোই পয়েন্ট আউট করে দিয়েছে, শুধু মার্কসটা নামটা লিখতে হবে। সেই ক্ষেত্রে একটা সুবিধা হয়ে যায়। তো যেটাই বলুন না স্যার, এখন আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে স্টুডেন্টদের আমি বুঝিয়ে পাই না যে এটাই তো স্কোর করার একদম জায়গাটা, কিন্তু ওদের বুঝিয়েও কেন যে ম্যাপ পয়েন্টিংটার প্রতি একটা কি যেন অনীহা বা কি আমি বুঝতে পারলাম না। আমি বারবারই বোঝাই স্টুডেন্টদেরকে যে ওখানে তো 30 মার্কস আর এখানে 10 মার্কস, তো 10 মার্কস তো এখানে ম্যাপ পয়েন্টিং বা ইয়েগুলো তো কাটার জায়গা নেই, কোনো তো জায়গায় নেই। তো এটা তো আমার স্কোর করা স্ট্রং জোনটা, তো এটা তো আমার গ্র্যাব করতে হবে। সেই ক্ষেত্রে তো 40 মার্কস এখানেই হয়ে যায় স্যার, প্র্যাকটিক্যালে 30 আর এখানে ম্যাপ পয়েন্টিং 10, তো এখানে 40 মার্কসে তো ইজিলি এখানে কাটার তো কোনো যায় না, যদি সিনসিয়ারলি করে, না হলে 1-2 কাটবে এখান থেকে, আর কি তো বেশি ইয়ে। তো এখানে এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো স্যার, ওরা যে একটা জিনিস বিষয় হলো স্যার, যেমন কোনো একটা কয়লা খনি বা ওরা কি করে, ধরুন রানীগঞ্জ, ওই ক্ষেত্রে কি করে, ওরা ঠিক রানীগঞ্জে পড়ে, কিন্তু রানীগঞ্জটা কোন স্টেটে আছে সেটা দিয়ে খেয়াল করে না। কিন্তু পরীক্ষার যে কোশ্চেনটা আসে, পরীক্ষার কিন্তু প্রায় সময় দেখি আমরা যে ডাইরেক্ট মেনশন করে না রানীগঞ্জ, ধরুন পশ্চিমবঙ্গের একটি কয়লা খনি, এরকমভাবে থাকে। এখন ও যদি কোন স্টেটে আছে এটাই না জানা থাকে, ডাইরেক্ট রানীগঞ্জ এখানে আমি পড়ে নিলাম, তাহলে তো হবে না স্যার, প্র্যাকটিসের দরকার। হ্যাঁ, মানে ওর এটাও দেখতে হবে এবং কোন স্টেটে আছে, ঝরিয়ে বলুন কোন স্টেটে, বা বিমানবন্দরে বলুন এটা কোন স্টেটে, বলবে যে সিবিএসসিতে গতবার আসলো যেমন পাঞ্জাবের একটি ইন্টারন্যাশনাল বিমানবন্দর, হ্যাঁ, তাহলে এরকম, তাহলে তো ওই ইন্টারন্যাশনাল ইয়াটার নামও জানতে হবে, প্লাস কোন স্টেটে আছে সেটাও কিন্তু আমার জানতে হবে স্যার। তাহলে আমি ছাত্রছাত্রীদের বলবো, তোমরা অবশ্যই এগুলি তো পয়েন্ট আউট শিখবে, নিজেরা করে শিখবে, ব্ল্যাঙ্ক ম্যাপে অবশ্যই নিজের কালার করার কি কোনো সুযোগ আছে এখানে? কালারটা ম্যান্ডেটরি না, না, সিম্বল, বিভিন্ন সিম্বল ইউজ করতে পারবে। এটা করে তোমরা ব্ল্যাঙ্ক ম্যাপের মধ্যে অবশ্যই প্র্যাকটিস করতে থাকবে। আর অবশ্যই আমি যেটা বললাম যে কোনটা কোন স্টেটে বা কোন অঞ্চলে। হ্যাঁ, আরেকটা দেখি স্যার, পয়েন্ট আউট করার সময় ওরা কোশ্চেনের নাম্বারটা দেয় না, এটা একটু রং। যেমন ধরুন 30-র 1 মার্কস 1 নাম্বারে এই কোশ্চেনটা আসবে, তো পয়েন্ট আউটের সময় বা নিচেও যদি লেখে আমার 131 রোমান 1 করে, তো আমার দিতে হবে, আনসারটা করতে হবে। কিন্তু প্রায় ক্ষেত্রে আমি দেখি যে কোশ্চেন মার্কস নাম্বারটাই থাকে না, সেটা কিন্তু একটা ড্রব্যাক। আচ্ছা, ধরুন ও ঠিকঠাক হলো, অনেক সময় দিয়ে দেয়, অনেক সময় কিন্তু আধা কেটে নেওয়া হলো, সেটা কিন্তু একটা ব্যাপার, সতর্ক থাকতে হবে, নজর থাকতে হবে যে আমি আনসারটা সিম্বল দেব, যদি পয়েন্ট আউট করা না থাকে সিম্বল দেব, এবং কোশ্চেন
নাম্বারটা অবশ্যই মেনশন করে এই সিম্বলে, এইটা আমি ইয়ে করেছি। আচ্ছা, তারপর স্যার যদি বলে যে ধরুন সর্বনিম্ন জনসংখ্যার ঘনত্বযুক্ত রাজ্য, সেটা একটা আসলো, তো ও এত নাম্বার দিয়ে সর্বনিম্ন জনসংখ্যার ঘনত্বযুক্ত রাজ্য লেখলো ব্র্যাকেটে অরুণাচল প্রদেশ। তাহলে যে ইভ্যালুয়েট করবো উনিও বোঝে যে ও বুঝে করেছে ব্যাপারটা, সেই ক্ষেত্রে আর কোনো মার্কস দেওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা সেই ক্ষেত্রে মানে অরুণাচল প্রদেশের জনঘনত্বটা কত হয়েছে 17, এটা দিতে হবে না, না, এটা না মেনশন করুন, কিন্তু অরুণাচল প্রদেশটা মেনশন করলো, মেনশন করে দিতে হবে, হ্যাঁ মেনশন করলে করতেই লাগবে। করতেই লাগবে। হ্যাঁ। ঠিক তো, তার তো বটে। হ্যাঁ, এটা মানে বৃহত্তম জনসংখ্যার রাজ্য কোনটা সেটার ক্ষেত্রেও সেটার ক্ষেত্রে একই একই রকম। শুধু বৃহত্তম জনসংখ্যা এই মার্কস নাম্বার দিয়ে বৃহত্তম জনসংখ্যা লিখে দিলাম, কিন্তু আমি ব্র্যাকেটে লিখলাম না কোনটা, তাহলে তো টিচার যে ইভ্যালুয়েট করবে না, ও তো বুঝতে উত্তরটা তো পরিষ্কার হলো তো না। ও মনে হয় জানে কি জানে না, একটা না টুকা মেরে দিয়ে দিল, হয়ে গেল, হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। এটা তো বুঝতে পারে। ম্যাপের ক্ষেত্রে তোমাদের যে বিষয়টা নজর করলেন সেটা হচ্ছে যে তোমাদের ম্যাপটা ব্যাপকভাবে অনুশীলন করতে হবে ব্ল্যাঙ্ক ম্যাপের ভেতরে, আর কোশ্চেনের নম্বরের সঙ্গে মিলিয়ে উত্তরটা করে দিতে হবে। সব সময় যে তুমি অন্যের ওপর নির্ভর করে চলবে ঘটনাটা তা না, তুমি নিজেই আত্মবিশ্বাসী হয়ে বিষয়টাকে উপলব্ধি করে লিখতে পারো এবং তোমার সাফল্য তাতে আসবে, এবং নিশ্চিতভাবেই পরীক্ষকরা তোমাকে এই নম্বর পুরোপুরি দিতে অপেক্ষা করেন, তুমি যাতে নিতে পারো। সর্বশেষ প্রশ্ন, সর্বশেষ কথা যেটা ছাত্রছাত্রীদের জন্য, কোন চ্যাপ্টারে তাদের সমস্যা হতে পারে আর এখান থেকে বেরিয়ে আসার পথটা কি? চ্যাপ্টার স্যার বলতে গেলে সমস্যা তো তেমন হওয়ার কথা না, কারণ আপনি যেটা প্রথমেই বললেন স্যার, ফিজিক্যালের পার্টটা তো 11-এ চলে গেল, সেখানে তো অনেকটা সায়েন্স বেসড ইয়াটা হয়, সেখানে একটু সমস্যা বেশি হতে পারে, কিন্তু যেখানে আমরা 12-এর ক্ষেত্রে আছে যেটা হিউম্যান মানব ভূগোল, সেখানে যদি ও বইয়ের ভিতরটা পড়ে, সেক্ষেত্রে ওই লেভেলের সমস্যা হওয়ার কথা বলে আমি মনে করি না। আর এক্ষেত্রে একটা স্কোপ আছে কি, এখানে পড়লে ভালো করে বিষয়টা বুঝলে ও বাস্তবিক জীবন নিজের যে হ্যাঁ, কারেক্ট, ডে টু ডে লাইফ থেকেও কিন্তু আনসার এক্সাম্পল দিয়ে ও লিখতে পারবে। তো এখানে তোমাদের আমি আবার বলবো যে টেক্সট বইটা ভালো করে পড়ো, আর এই সেকেন্ডারি টার্সিয়ারি ইয়েগুলি বুঝতে একটু হতে পারে, এগুলি একটু ভালো করে পড়লে আশা করি সমস্যা হওয়ার কথা এরকম কোনো কথা নয়। ঠিক। ইসহাককে অনেকক্ষণ আমরা প্রশ্নও করলাম, জেনেও নিলাম, সমস্যাগুলি কোথায় হতে পারে সেটা স্পষ্ট করেই ডক্টর ইসহাক আহমেদ বললেন, এবং ছাত্রছাত্রীদের এই সমস্যা উত্তরণের পথও কিন্তু বলে দিলেন কোন জায়গা থেকে এটা চলে আসবে। জিওগ্রাফি হচ্ছে একটা মার্কস ওরিয়েন্টেড সাবজেক্ট, প্রচুর নম্বর উঠতে পারে যদি একটু সতর্ক হও। খবরদার কথা নয় এর আশা, তোমরা এই সতর্কমূলক ব্যবস্থাগুলি যেগুলি ডক্টর ইসহাক আহমেদ বলে দিলেন, এগুলি যদি তোমরা অবলম্বন করো, তোমরা সাফল্যের চূড়ায় পৌঁছে যেতে পারবে। আজকে এইটুকুই থাক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।